ডিয়ার বন্ধুরা, আজকে আমি শুরু করছি আমার ইন্ডিয়ান ইকোনমি ক্লাস। আ ইন্ডিয়ান ইকোনমি 101। আজকে ক্লাস 1 ফার্স্ট ক্লাস আমি শুরু করতে চলেছি। তো ফার্স্ট ক্লাস যেটা আছে introductory ক্লাস আজকে ইন্ডিয়ান ইকোনমির উপরে। অনেকদিন ক্লাস নিতে পারিনি। বিভিন্ন আ কাজের কারণে ব্যস্ত ছিলাম বা বিভিন্ন রকম আ শারীরিক পরিস্থিতির কারণে। তো আজকে আমি আমার ১ম ক্লাস শুরু করছি। তো ফার্স্ট আমি একটা রেফারেন্স বই হিসাবে আমি আ রাখছি, যেটা রমেশ সিং এর বই 'ইন্ডিয়ান ইকোনমি' রমেশ সিং, যেটা কিছুটা একাডেমিক কনটেন্ট এবং কিছুটা কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভ এ লেখা। মিক্সড টাইপ অফ কনটেন্ট আছে। তো আমি মোটামুটি রমেশ সিং এর বইটাকেই কভার করব। আ যে কেউ যার ইচ্ছা যেকোনো বই নিয়ে পড়তে পারে ইন্ডিয়ান ইকোনমির উপর। সুন্দরম অ্যান্ড দত্ত বা বিভিন্ন প্রতিযোগিতা দর্পণের স্পেশালিস্টস বা নিতিন সিংয়ের বই। সব বই কম বেশি একই অল্প ইনফরমেশন আছে। বাট যেকোনো একটা বই আ যেকোনো জব অ্যাসপিরেন্টরা সেটা ফলো করতে পারে। তো ১ম কথা বলে রাখি, এই কোর্সটা ইকোনমি 101 কোর্সটা জব অ্যাসপিরেন্ট এর জন্য ডিজাইন করা হলেও অ্যাজ এ জেনারেল পাবলিকও এই কোর্সটাকে ফলো করতে পারে। কারণ এখানে অনেক ইনফরমেশন আছে যেটা ডেইলি লাইফে কাজে লাগে। এটা ডেইলি লাইফে কাজে লাগে বলতে গেলে আমি যদি ইকোনমিক্স এর ডেফিনিশন এ যাই ১ম এ শুরুতে। তো ইকোনমিক্স কি? বিভিন্ন জন বিভিন্ন ডেফিনিশনস দিয়েছে। প্রত্যেকটা ডেফিনিশন এর কিছু না কিছু লিমিটেশনস রয়েছে। যেমন লায়নেল রবিনস এর ডেফিনিশন বিভিন্ন বইয়ে আছে, রমেশ সিং এর বইও আছে, সিংঘানিয়ার বইও আছে যে ইকোনমিক্স is a management of scarce resource. But lot of resource we manage are not scarce. যেমন spectrum. Spectrum is not a scarce. So many resource we manage are not scarce. But Lionel Robbins' definition, the economics is a subject or study of mankind's ordinary business of life. তো মানুষের দৈনন্দিন কাজের যে কাজ, আ সেটাই হচ্ছে ইকোনমিক্স এর স্টাডির বিষয়। তাহলে এজ এ জেনারেল পাবলিকও যদি আমার এই লেকচার ফলো করে, সে অনেক জিনিস জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে এবং যেটা তার দৈনন্দিন জীবনে অনেক কনফিডেন্স আসবে। তো এটা হলো ইকোনমিক্স। এবার ইকোনমিক্স এর বিভিন্ন ব্রাঞ্চ আছে। ডেফিনিশন গেল। তো বিভিন্ন ব্রাঞ্চ আছে। রিসেন্টলি আরো সময়ের সাথে, সাথে ব্রাঞ্চ এর সংখ্যাও বাড়তে চলেছে। তো ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? না, আমরা অনেকেই জানি যে অ্যাডাম স্মিথকে ফাদার অফ আ মডার্ন ইকোনমিক্স বলা হয়। তিনি ২ টো বই লিখেছেন, যে একটা এথিক্স এর উপর, মোরাল সেন্টিমেন্ট এর উপর, এবং দ্বিতীয়টা হচ্ছে মার্কেটের উপর, ওয়েলথ অফ নেশনস। কজেস ইন অ্যান্ড ইনকোয়ারি অফ দ্য ওয়েলথ অফ নেশনস। তো কিভাবে কোন দেশে ওয়েলথ গেইন করে, ব্যাকওয়ার্ড করে, এবং তার আগে অনেক আগে একটা বই লিখেছিলেন মোরাল সেন্টিমেন্ট এর উপর। তো অনেক সময় আল মুকাদ্দিমা ইবনে খালদুনের বই আ অনেকটা সেমই বই, যেখানে বিভিন্ন ট্যাক্স কিভাবে আ বিভিন্ন রকম ট্যাক্স বাড়ানো বা কমানো যায়, বা কমালে কিভাবে আউটপুট প্রোডাক্টিভিটি বাড়তে থাকে। তো অনেক সময় ইবনে খালদুনকে বিভিন্ন জন আ ইম ফাদার অফ মডার্ন ইকোনমিক্স ও বলা হয়। তো আমি ফাদার অফ মডার্ন ইকোনমিক্স এর প্রসঙ্গে আমি যাচ্ছি না। দিস ইস আ ম্যাটার অফ ডিবেট। বাট আমি যাচ্ছি যে মডার্ন ইকোনমিক্স যদি আমি অ্যাডাম স্মিথকেও ধরি, তিনি প্যানমুর হাউসে বাস করতেন। প্যানমুর হাউস ইউকে, যথাসম্ভব স্কটল্যান্ডে। স্কটল্যান্ডের প্যানমুর হাউস। তো তিনি মারা যান 1796 মেবি। যাই হোক, 1776 এ তার বই 'ওয়েলথ অফ নেশনস' পাবলিশড হয়। তো জাস্ট 200 ইয়ার্স, মোর দ্যান 200 ইয়ার্স ইকোনমি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে গ্রো করেছে। দেন এই 200 ইয়ার্স এর মধ্যে অনেক নতুন, নতুন ব্রাঞ্চ ইকোনমিক্স এর এস্টাবলিশ হয়েছে। তো প্রতিনিয়ত কোনো না কোনোভাবে এ এইভাবে বাড়তেই থাকছে। রিসেন্টলি দ্যা সার্ভেইল্যান্স ইকোনমিক্স বিভিন্ন কান্ট্রিতে যেভাবে তার সার্ভেইল্যান্স সিস্টেমকে বাড়ছে, সার্ভেইল্যান্স ক্যাপিটালিজম, বিভিন্নভাবে বিভিন্ন ব্রাঞ্চ এস্টাবলিশ হচ্ছে। দেন এনভায়রনমেন্ট এড হচ্ছে। এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, পার্থ দাশগুপ্তা, ভেরি প্রমিনেন্ট থিঙ্কার অ্যান্ড ভেরি fruitful philosopher. He is a visionary environmental economist. So many environmental economists যেমন অ্যাজ এ নিউ ব্রাঞ্চ হিসেবে এমার্জ করছে। দেন লজিস্টিক গ্লোবালাইজেশন এর ফলে বিভিন্নভাবে বিভিন্ন ব্রাঞ্চ ইকোনমিক্স এর ডে টু বাই ডে আ ডেভেলপ করছে, জেনারেট করছে। বাট আমরা যদি অ্যাজ এ ফান্ডামেন্টালি ধরি, তো মেইনলি মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটো মেইন ব্রাঞ্চ ইকোনমিক্স এর।
তো ম্যাক্রো ইকোনমিক্স যেটা চালু হয় 1929 এর গ্রেট ডিপ্রেশনের পর জন মেনার্ড কেইনস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের একজন গ্রেট প্রোপোনেন্ট। জন মেনার্ড কেইনসের নাম আমরা কম বেশি প্রত্যেকেই শুনেছি। কেইনস অ্যান ইকোনমিস্ট। তো এবং মাইক্রো কেইনসের ইকোনমিক্স। তো মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স কি জিনিস? না মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্স ইজ এ লোয়ার লেভেল। ইট ইস এ হাউসহোল্ড টাইপ ইকোনমিক্স। যে মানুষ কিভাবে বিহেভ করে বিভিন্ন সিচুয়েশন এ। বিভিন্ন সময়ে মানুষ আ কখন কিভাবে লেজার করে। তো এই যে ইট ইস এ সাম কাইন্ড অফ বিহেভিয়ারাল টাইপ অফ ইকোনমিস্ট। যে কোনো মানুষের কাছে প্রচুর পয়সা হলে সে লেজারে পয়সা ব্যয় করবে বা কোনো মানুষের কাছে যদি অল্প টাকা থাকে তাহলে সে বেশি অ্যামাউন্ট অফ ফুড গ্রেন আ আ আ ক্রয় করতে খরচ করবে। তো অ্যাকচুয়ালি মাইক্রো ইকোনমিক্স ইস এ কাইন্ড অফ মানুষ এজ এ হাউসহোল্ড টাইপ অফ ইকোনমিক্স। ইস এ ইন্ডিভিডুয়াল ইকোনমিস্ট। বাট ম্যাক্রো ইকোনমিক্স কি জিনিস? না ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে কান্ট্রি ইকোনমিক্স। এখানে কান্ট্রির জিডিপি আছে, ইনফ্লেশন আছে, বিভিন্ন ম্যাক্রো ইন্ডিকেটর প্রোডাকশন আছে বিভিন্ন রকম। এরকম ম্যাক্রো জিনিসকে এখানে কনসিডারেশন করা হয়। এটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে জাস্ট সামান্য বেসিক কিছু ডিফারেন্স বা বেসিক কিছু ব্যাপার আমি তুলে ধরলাম। তো পরবর্তীকালে মাইক্রো ইকোনমিক্স এরও কিছু জিনিস আছে যেখানে ডিমান্ড সাপ্লাই এর ব্যাপার আছে বা বিভিন্ন কিছু আছে। দেন ম্যাক্রো ইকোনমিক্স এর ব্যাপার বেশি করে আছে। বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক্স ইন পার্সপেক্টিভ অফ ইন্ডিয়া দ্যাট ইস ইন্ডিয়ান ম্যাক্রো ইকোনমি। তো এই জিনিসগুলো আছে পরবর্তীকালে যেগুলো আমি আরো ডিটেইলস এ পড়াবো। তো এখানে বেসিক মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স এর কথা তুলে ধরলাম। এবার আ সেক্টর অ্যান্ড টাইপস অফ ইকোনমি। তো সেক্টর এবং টাইপস অফ ইকোনমি ভেরি ইম্পোর্টেন্ট। যেকোনো এক্সামে এট লিস্ট সেক্টর বা বিভিন্ন টাইপ অফ ইকোনমি থেকে এট লিস্ট 1 কোয়েশ্চেন এসে থাকে বিশেষ করে ডব্লিউবিসিএস বা আদার্স এক্সামে। তো সেক্টর কি জিনিস? বা সেক্টর জিনিসটা কিভাবে এসেছে? তো বিভিন্ন দেশ তার এগ্রিকালচারাল বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস যে প্রোডাক্টিভিটি আছে সেটাকে ক্যালকুলেট করার জন্য, হিসাব করার জন্য এবং পলিসি সেটআপ করার জন্য আ তার ইকোনমিক স্ট্রেংথ বা ইকোনমিক মাইট কে জানার জন্য আ বিভিন্ন দেশ তার ইকোনমি কোন সেক্টর থেকে কত আসছে সেটা এনালিসিস করে। তো একে বলা হয় সেক্টর এনালিসিস অফ ইকোনমি। নরমালি সেক্টর ডাটা আমরা কোথা থেকে পাই না? জিডিপি থেকে পাই। যে জিডিপি ডাটা যখন আমরা পাই সেখানে আমরা দেখি যে কোন সেক্টর থেকে কোথায় কত কন্ট্রিবিউশন আছে। তখন আমরা জানতে পারি যে ফিশিং থেকে কত আসছে, লগিং থেকে কত আসছে, আ ওল এগ্রিকালচার এক্টিভিটিস থেকে কত আসছে, মাইনিং এক্টিভিটিস থেকে কত আসছে, দেন আমার ইন্ডাস্ট্রিয়াল আউটপুট কত আছে, দেন সার্ভিস সেক্টর কত আছে, হাই ভ্যালু সার্ভিস থেকে কত আছে। তো বিভিন্ন জিনিস আমরা তখন এগুলো এনালিসিস করি। তো সেক্টর কেন এনালাইসিস করি? না এটা আমাদের জানতে সুবিধা হয় যে কোথায় কি প্রোডাক্টিভিটি আছে, কোথায় কি প্রবলেম আছে, কোথায় কি রিসোর্স আছে, কিভাবে ইউটিলাইজ করলে আমি বেটার আরো ইকোনমিক বেটার পারফর্ম করা যাবে। তো এইজন্য আমরা সেক্টর স্টাডি করার প্রয়োজন হয়। বিভিন্ন কান্ট্রি তার ইকোনমিকে সেক্টর ওয়াইজ ভাগ করে। নরমালি সেক্টর আমরা ৩ টে সেক্টর আছে। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশারি সেক্টর। বাট কিছু ভ্যালুস আছে যেটা খুবই কম। কোয়াটারনারি বা কুইনারি সেক্টর হিসাবেও সামটাইমস যেটাকে মেনশন করা হয়। বাট অনেক বই এটাকে টার্সিয়ারি সেক্টরেরই পার্ট হিসাবে ধরা হয়। যেমন রিসার্চ ডেভেলপমেন্ট বা ল মেকিং, পলিসি মেকিং, পাবলিক পলিসি বা ইন্টেলেকচুয়াল বিভিন্ন অ্যাবিলিটিস, স্পেশাল ইন্টেলেকচুয়াল প্রপার্টিস, স্পেশাল ইনোভেশন, পেটেন্ট বিভিন্ন জিনিস গুলো অনেক সময় যেগুলো কোয়াটারনারি বা কুইনারি ইকোনমিতে ফেলে। বাট আমি জাস্ট কোয়াটারনারি, কুইনারি বলার আগে আমি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারিটিকে আরো বেটার ভাবে ইলাস্ট্রেট করি যাতে সবাই বুঝতে পারে। তো প্রাইমারি সেক্টর কি বা প্রাইমারি ইকোনমিক আউটপুট কি জিনিস? তো প্রাইমারি সেক্টর বা প্রাইমারি ইকোনমিক আউটপুট এর মধ্যে যদি আমরা বলি তাহলে মেইনলি এটাকে বলা হয় যে ডিগিং অফ দ্য ন্যাচারাল রিসোর্স বা ডিগিং অফ দ্য আর্থ। আর্থ মানে নট অনলি আর্থ বা সয়েল, ইট ইস আর্থ মানে পৃথিবী। এখানে জলও হতে পারে বা আদার্স আ ফরেস্ট হতে পারে। তো প্রাইমারি সেক্টর বলতে গেলে যে ডিগিং অফ দ্য আর্থ যে আমরা বিভিন্ন রকম কাজ যেমন আ এগ্রিকালচারাল এক্টিভিটিস, ফিশিং এক্টিভিটিস, মাইনিং এক্টিভিটিস, কোয়ারিং। কোয়ারিং একটা স্পেশাল টার্ম। বিভিন্ন সময় এটা কোয়েশ্চেন আসে। কোয়ারিং কি জিনিস? না আমরা মাইনিং সবাই আমরা জানি যে মাইন যেখানে অনেক মাইনে বিভিন্ন মিনারেলস যেগুলো হাই ডেনসিটি তে পাওয়া যায়। বাট কোয়ারিং এর ক্ষেত্রে অনেক সময় প্রেশাস মেটাল যেমন গোল্ড বা প্লাটিনাম বা সিলভার এগুলোর ক্ষেত্রে কোয়ারিং করতে হয়। কোয়ারিং মানে বা অনেক সময় রিসেন্টলি রেয়ার আর্থ এলিমেন্ট 90% রেয়ার আর্থ এলিমেন্ট আমরা জানি যে চায়নাতে আছে। রেয়ার আর্থ এলিমেন্ট এক্সট্রাকশন ইন্ডিয়াতে ভেরি পুয়ার। বাট ইন্ডিয়া ইস এ হিউজ সোর্স অফ রেয়ার আর্থ মিনারেল, রেয়ার আর্থ এলিমেন্ট। সো যে কোয়ারিংটা কি জিনিস অ্যাকচুয়ালি? কোয়ারিং হচ্ছে যে যখন কোনো
মিনারেল যদি খুব লো ডেনসিটিতে থাকে তাহলে আমাকে হিউজ অ্যামাউন্টের সয়েল এক্সট্রাকশন করতে হয় ভেরি লার্জ কোয়ান্টিটিতে, এবং সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে এক্সট্রাকশন করতে হয় এবং প্রচুর পরিমাণে সেখানে এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়। তো এই লার্জ ফিল্ডকে বলা হয় কোয়ারিং। অনেক সময় এখানে ভূমিধস হয় বা বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ইস্যুস তৈরি হয় কোয়ারিং এর ফলে। তো কোয়ারিং ইজ আ পার্ট অফ প্রাইমারি সেক্টর। তো এগ্রিকালচারাল, মাইনিং, ফিশারি, দেন কোয়ারিং, এগুলো আমার পড়ে না কি প্রাইমারি সেক্টরের মধ্যে। এবং সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি পড়ে? না, সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে প্রসেসিং বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। যদি আমি এগ্রিকালচারের ক্ষেত্রে এটা প্রসেসিং হয়। যদি আমরা কোনো একটা ম্যাঙ্গো, বিশেষ করে আমি যদি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে বলি যে মালদা জেলায় ম্যাঙ্গো প্রোডাকশন এ অনেকটা এগিয়ে। ম্যাঙ্গো প্রোডাকশন হাই। বাট আমরা যখন মাজা বা ফ্রুটি খাচ্ছি, ম্যাঙ্গো ফ্রুটি বা ভাজা, এটা কিন্তু আর মালদা জেলাতে হচ্ছে না। দেখা যাচ্ছে এটা কোনো বাইরের কোনো জায়গায় হচ্ছে। কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে। তাহলে এটাকে বলা হয় প্রসেসিং করা হচ্ছে। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বিভিন্ন মেটালার্জিক্যাল অ্যাক্টিভিটিস, দেন বিল্ডিং অ্যান্ড আদার্স কনস্ট্রাকশন এটসেট্রা, এগুলো হচ্ছে নাকি না সেকেন্ডারি অ্যাক্টিভিটিস বা সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মেইনলি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। অ্যান্ড থার্ড জিনিস যেটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের মধ্যে কি আছে না বিভিন্ন সার্ভিস আছে। বিভিন্ন সার্ভিসের মধ্যে কি আছে না হেলথ সার্ভিস, দেন আমার হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সার্ভিস, যেমন আজকাল খুবই পপুলার প্ল্যাটফর্ম সার্ভিস। জোমাটো, ওলা, উবের, বিভিন্ন প্ল্যাটফর্ম সার্ভিস। দেন আমার বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, দেন রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিস, রেল সার্ভিস বা এরোপ্লেন নেটওয়ার্ক সার্ভিস, ইন্টারনেট, ব্রডব্যান্ড, সার্ভিস সেন্টার, কল সেন্টার, আইটি, বিপিও এটসেট্রা, বা সফটওয়্যার, বিভিন্ন রকম জিনিস, এগুলো হচ্ছে সার্ভিস। তাহলে সার্ভিস সেক্টর মধ্যে কি পড়ছে আমরা বুঝতে পারছি। প্রাইমারি সেক্টর হচ্ছে ডিগিং অফ দ্য আর্থ, সেকেন্ডারি সেক্টর জাস্ট প্রসেসিং, অ্যান্ড থার্ড হচ্ছে that's not any goods or materials, that is provide something any service। এবং বেসিক সার্ভিসের মধ্যে আমরা যদি ধরি নট অনলি হাই-ফাই, আমি যেগুলো এক্সাম হিসেবে ধরলাম এগুলো হাই-ফাই এক্সাম। যদি একেবারে বেসিক সার্ভিস আমি ধরি, যেমন হচ্ছে হেয়ার কাটার, হেয়ার কাটিং ইজ আ সার্ভিস। বা যদি আমি আরো সিম্পল কার্পেন্টার ইজ আ সার্ভিস, প্লাম্বিং ইজ আ সার্ভিস। দেন বিভিন্ন আ এগুলো হচ্ছে সার্ভিস। তাহলে সার্ভিস কি জিনিস আমরা বুঝতে পেরেছি। তাহলে যে কার ড্রাইভার ইজ আ সার্ভিস, ওলা ড্রাইভার ইজ আ সার্ভিস, ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস। বা বিভিন্ন অফিসিয়াল জব, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, বা কর্পোরেট জব, these are type of service, they provide a different type of service, so that is a service sector। এর বাইরে যেটা আমি আগে বলে দিলাম যে কোয়াটারনারি এবং কুইনারি সেক্টর। তো কোয়াটারনারি এবার এই সার্ভিসের যে স্পেকট্রাম, যেখানে একজন হেয়ার কাটার বা একজন পলিসি মেকার বা একজন আমি একজন ডিফেন্স সেক্রেটারি অ্যাজ এক্সাম্পল হিসাবে, বা চিফ সেক্রেটারি, তো একই সার্ভিসের মধ্যে পড়ে না। বা তাহলে এরা ডিফারেন্ট স্পেকট্রামে রয়েছে। তাহলে এরকম কিছু হাই সার্ভিস যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, বা বিভিন্ন রকম পলিসি মেকিং আছে, বা বিভিন্ন রকম টপ লেভেল গভর্নমেন্ট সার্ভিস, টপ লেভেল কর্পোরেট সার্ভিস, টপ লেভেল ডিফারেন্ট সার্ভিস, অনেক সময় সেগুলোকে ল স্পেশালি ল ইজ এ স্পেশাল কাইন্ড অফ সার্ভিস, যেখানে লট অফ ডেভেলপমেন্ট এর দরকার আছে। তো এগুলো অনেক সময় না কোয়াটারনারি বা কুইনারি সার্ভিসের মধ্যে পড়ে যায়। বাট এজ এ পার্ট অফ দে আর অলসো সাম এক্সপার্টস সে দ্যাট দে আর পার্ট অফ টার্সারি সেক্টর। তো আমি বুঝতে পারলাম যে সেক্টর কি জিনিস এবং সেক্টরাল এনালিসিস এর কেন দরকার হয়। তাহলে এটা হচ্ছে সেক্টরটা কেন? তাহলে আপনার যখন তোমরা পড়বে আরো ভালো করে এই জিনিসগুলো পড়বে, এক্সাম্পল হিসেবে পড়বে এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, তাহলে অনেক সময় এক্সামে হয়তো এমন একটা সার্ভিস দিয়ে দিল যে যেটা আমার হয়তো তোমার জানার বাইরে, বাট যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তোমার সেক্ষেত্রে এটা অ্যান্সার করতে সুবিধা হবে। বিশেষ করে ইন্ডিয়াতে যেমন অ্যাজ এ এক্সাম্পল রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটটা অনেক সময় টার্সারি সেক্টর হিসেবে ধরা হয়। কিন্তু যখন আমি বিল্ডিং তৈরি করছি বা কনস্ট্রাকশন এক্টিভিটিস করছি, দ্যাট ইজ আ পার্ট অফ সেকেন্ডারি সার্ভিস। বাট আমি যখন সেটাকে রিয়েল এস্টেট হিসাবে করছি, রিয়েল এস্টেট এর যে প্রসিডিউরস আছে, বিভিন্ন গাইডলাইনস আছে, প্রসিডিউর আছে, রেজিস্ট্রেশন আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যখন আমি যাচ্ছি, তখন সেটা সার্ভিস টার্সারি সেক্টরে আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এই সার্ভিস ব্যাপারগুলো যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে যেকোনো কোয়েশ্চেন আসলে আমরা এটাকে অ্যান্সার দিতে পারবো। আর আরো একটা স্পেশাল টার্ম যেটা কোয়ারিং, বিভিন্ন সময় আসে কোয়ারিং। কোয়ারিং এর ব্যাপারটা আমি বলে দিলাম। তোমরা এটাকেও মাথায় রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ইকোনমিক সিস্টেম। তো ইকোনমিক সিস্টেম কি সিস্টেম? ইকোনমিক সিস্টেম কি জিনিস? না বিভিন্ন দেশ বিভিন্ন রকম ইকোনমিক যে
ব্যবস্থাপনা তাদের দেশে আছে, সেটাকে বলা ইকোনমিক সিস্টেম। আমরা ১ম এ সবাই জানি যে ইন্ডিয়া একটা মিক্সড ইকোনমিক কান্ট্রি। তো আমরা এটা কিন্তু জানি যে তাহলে ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম এজ এ মিক্সড সিস্টেম। এখানে প্রাইভেট সেক্টর যেমন আছে, তেমনি বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আছে। তাহলে কিন্তু অনেক দেশে যেগুলো নরমালি সেসব দেশ খুব কমই আছে। বিভিন্ন সোভিয়েত কান্ট্রি, ইউএসএসআর কান্ট্রি, একটা সময় ইউএসএসআর কান্ট্রি আ যেটা একটা সময় এম কমিউনিটি আ বেসড ওন করত এবং সমস্ত জিনিস যে অ্যা এটা স্টেট গাইডেড ছিল। স্টেট ডিকটেট করত। তো এখন নরমালি আমাদের বিভিন্ন দেশে যে ইকোনমিক সিস্টেম আছে, কি আছে না মার্কেট সিস্টেম, মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি কি আছে না, যেখানে মার্কেট অ্যাজ এ ড্রাইভিং ফোর্স, যে আমার মার্কেট ফিক্সড করবে যে আমার মার্কেটে কি পরিমাণ জিনিস লাগবে। অ্যাজ এ এক্সাম্পল আমি যদি বলি যে আমার স্টিল আমাদের কি কাজে লাগে না, বিভিন্ন বাড়িঘর করতে কাজে লাগে। স্টিলের রড বা স্টিলের বিম বা স্টিলের সেট। তাহলে এটা কিন্তু আমরা কোনো গভর্নমেন্ট ফিক্সড করে দেয় না যে আমাদের দেশে যে কোনো সেল বা আদার্স যে স্টিল কোম্পানি আছে যে তুমি এত করে কোটা ফিক্সড করে দেয় না যে তুমি এত পরিমাণ স্টিল তৈরি করবে, তুমি অত পরিমাণ স্টিল তৈরি করবে। তাহলে এটা কিভাবে ঠিক হয়? না, এটা মার্কেট ঠিক করে। তাহলে মার্কেটে যদি ডিমান্ড বেশি থাকে তাহলে স্টিল কোম্পানি আছে যেগুলো বিভিন্ন স্টিল কোম্পানি আছে তারা বেশি করে স্টিল প্রোডাকশন করবে। বাট যদি মার্কেট সেই চাহিদাটা না থাকে তারা অটোমেটিক্যালি তাদের কাছে ইনফরমেশন চলে যাবে। আ নরমালি অনেক সময় এটা ল্যাগিং ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ল্যাগিং ইনফরমেশন হিসেবে কাজ করে, লিডিং নয়। কারণ ফিউচারকে আমরা কেউই প্রেডিক্ট করতে পারি না। তারা অটোমেটিক্যালি প্রোডাকশন স্টপ করে দেবে। ঠিক সেম ওয়ে আমি যদি বলি কার, তাহলে বিভিন্ন কার কোম্পানি যেমন আমাদের দেশে আছে, বিদেশি কার কোম্পানি অপারেট করছে বা ইন্ডিয়ান বিভিন্ন কার কোম্পানি যেমন ইন্ডিয়ান টাটা বা মারুতি সুজুকি বা বিভিন্ন কার কোম্পানি আছে। আ দেন তারা যেমন কার প্রোডাকশন করছে। তো তাদের কিন্তু কোটা কোনো ফিক্স নেই। তারা অটোমেটিক্যালি কার প্রোডিউস করছে এবং মার্কেট যে ডিমান্ড সেটা তারা বুঝতে পারছে যে মার্কেটে ডিমান্ড বেশি, তাহলে বেশি প্রোডাকশন করতে হবে। যখন মার্কেটে ডিমান্ড কমে অটোমেটিক্যালি প্রোডাকশন তারা লো করে দেবে। কিন্তু আ অনেক সময় যেটা কমান্ড ইকোনমি বিভিন্ন দেশে, যেটা সোভিয়েত ইউনিয়নে ছিল কমান্ড ইকোনমি, আ যেটা সোভিয়েত ইকোনমি অনেক সময় কিউবা বা নর্থ কোরিয়াতে ছিল। যে কোন একটা ব্রিজ তৈরিতে হয়তো এটা রাশিয়ান ভলকা নদীর উপর কোন একটা ব্রিজ তৈরি হবে। হয়তো এত মেট্রিক টন স্টিল লাগবে। তাহলে এত মেট্রিক টন স্টিল আ রা সে সে অথরিটি থেকে রাশিয়ান যে ব্রোকার সিস্টেম আমি আ না আছে সেটা আমি ঠিক নাম জানি না। বা অথবা পলিট ব্যুরো থেকে হয়তো ইনফরমেশন যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিকে যে তুমি এত পরিমাণ স্টিল প্রোডাকশন করবে কারণ ভলগা নদীর উপর একটা ব্রিজ তৈরি হবে। এত টিন লা ইয়ে লাগবে। আ স্টিল লাগবে। তাহলে ঠিক সেই পরিমাণ স্টিল প্রোটেকশন হতো। ঠিক যদি আমি ধরি কার, তো এই বছর এত পরিমাণ লোকের এত কার লাগবে। ঠিক এই ইনফরমেশনটা যেত কার ইন্ডাস্ট্রির কাছে, হতো সেই পরিমাণ কার প্রোডাকশন হতো এবং সেই পরিমাণ কার মার্কেটে মানে সেই পারসন এর কাছে পৌঁছে যেত। বিভিন্ন পারসন এর কাছে পৌঁছে যেত। কমান্ড ইকোনমি সাধারণত এইভাবে কাজ করে। বাট ইন্ডিয়া বা মেক্সিমাম কান্ট্রি 80-90% কান্ট্রি মিক্সড ইকোনমি চুজ করেছে। বাট কিছু কান্ট্রি আছে ভেরি ওপেন টু ক্যাপিটালিস্ট কান্ট্রি এবং যেটা ক্যাপিটালিস্ট আইডিয়া আমরা জানি এর প্রপোনেন্ট ছিলেন জন লক। জন লক ফার্স্ট এটাকে ফরওয়ার্ড করেন এবং আমেরিকান কনস্টিটিউশন ইস রিটেন অন দ্য বেসড অন দ্য জন লক। সো আমেরিকা ইস দ্য মোস্ট ক্যাপিটালিস্ট কান্ট্রি ইন দ্য নেচার। বাট বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া বা তার আমেরিকান অ্যালিজ কান্ট্রি বা জাপান, সাউথ কোরিয়া এগুলো নরমালি ক্যাপিটালিস্ট কান্ট্রি, বা সিঙ্গাপুর, তো সিঙ্গাপুর এগুলো ক্যাপিটালিস্ট কান্ট্রি। আ ক্যাপিটালিস্ট কান্ট্রি এবং কিছু নর্ডিক কান্ট্রি ভেরি সোশ্যালিস্ট অ্যান্ড ক্যাপিটালিস্ট মিক্সড, বাট বিকজ অফ দ্য ভেরি এনার্জি এবং রিসোর্স রিচ কান্ট্রি, দ্যাট ইস ওয়াই দে আর মিক্সড টাইপ অফ কান্ট্রিজ, সোশ্যালিস্ট অ্যান্ড ক্যাপিটালিস্ট, নট এ ট্রু সোশ্যালিস্ট। বাট ক্যাপিটালিস্ট সিস্টেমে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাজ কি? ক্যাপিটালিস্ট সিস্টেমে গভর্নমেন্টের কাজ হচ্ছে প্রোটেকশন করা অ্যান্ড মেইনটেইন করা বিভিন্ন জিনিসগুলোকে, ইন্ডাস্ট্রি বিভিন্ন কম্পিটিশনকে মেইনটেইন করা বা ক্রনিককে মেইনটেইন করা বা আ ক্রিমিনাল মেইনলি ক্রিমিনাল কে ঠিকঠাক রাখা যাতে প্রপার্টি থেফট না হয়। তাহলে এইগুলো হচ্ছে মেইনলি বিভিন্ন কান্ট্রি আছে। বিভিন্ন কান্ট্রি আছে এবং তাদের ইকোনমি আছে। একটা জিনিস আছে রমেশ সিং এর বই, সেটা হচ্ছে ওয়াশিংটন কনসেনসাস। তো ওয়াশিংটন কনসেনসাস কি জিনিস?
তো ওয়াশিংটন কনসেনসাস এর আইডিয়া দিয়েছিলেন জন উইলিয়ামসন। জন উইলিয়ামসন কে? না তিনি পিটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর একজন থিংকার ছিলেন। তিনি তোমরা চাইলে তার প্রোফাইলটাকে অ্যাক্সেস করতে পারো। জন উইলিয়ামসন PIIE দিয়ে সার্চ করে। তো পিটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর একজন স্কলার ছিলেন জন উইলিয়ামসন। তো ওয়াশিংটন কনসেনসাস যেটা আসে 1989 এ জাস্ট বার্লিন ওয়ালের ফলের কিছুদিন আগে, এবং ঠিক ইউএসএসআর এর যখন ডিসইন্টিগ্রেটেড হয়ে যায় বিভিন্ন কান্ট্রিতে তার আগে। তো যেখানে কিছু পলিসি বা